আজকে অনেক কিছুর আয়োজন নিয়ে চলে এলাম। শুভ দুপুর সবাইকে। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? এখানে বুটের ডালগুলোকে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিব। আর লোট্টা মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, কেটে নিব। আর পটলগুলোকে ছুলে আমি 2 পিস করে নিব। এগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তেলে ভেজে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ভুনা করব। আর আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের মধ্যে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা টমেটো যা যা দরকার সব দিয়ে আমি এগুলোকে আরেকটু জোশ করে নিব। তারপর ঘুটে নিব। ঘুটে আমি ডিমকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে মেখে একটু তেলের মধ্যে ভেজে আমি ডিমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে আমি ডালের মধ্যে দিয়ে দিব। তারপর হয়ে গেলে আমি বেশি করে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার রসুন কুচি দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিব। অনেক মজা এই ডিম ডালটা খেতে, এত মজা যে একবার ট্রাই করে দেখবেন খেয়ে। এটা হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না ভাত দিয়ে খাওয়ার জন্য। এখন আমার সবগুলো মশলা দিয়ে নেওয়ার পরে জোশ হওয়ার পরে আমি ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পরে বাকি কাজগুলো করব। এত পরিমাণে ব্যস্ত, প্রতিদিন রাতে আমি ভিডিও এডিটিং করে ভয়েসিং করে সব রেডি করে রেখে দিই। তারপর সকালে মানে দিনের বেলা 3টা থেকে 3:30টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দিই। এখন আব্বু আম্মু আছে তাই দায়িত্বটা একটু বেড়ে গিয়েছে। ভিডিওর কাজগুলো সম্পূর্ণ করতে পারলাম না, তাই আজকে আপলোড দিতেও দেরি হলো। ভয়েস দিয়ে আপলোড করতে একটু সময় লেগে গিয়েছে। আর আজকে রান্নাবান্নারও অনেক আয়োজন ছিল, সেটাও করতেছিলাম। এখন আমার ডিমটা একটু তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি, ডালের মধ্যে দিয়ে দিব। আর এই ডিম ডালটা দিয়ে ভাত খেতে আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। আসলে কালারটা দেখলেই বোঝা যায় যে রান্নাটা কেমন হলো। আর লোট্টা মাছ তো আমার ইতিমধ্যে অনেক পছন্দ, আমি লোট্টা মাছ অনেক পছন্দ করি, একটু পিচিল টাইপের তাই। আর পটল ভাজা, মানে আজকে আমার সব কিছু আমার পছন্দের মধ্যে দিয়ে আমি রান্না করেছি। আর এই পটল ভাজা দিয়েও আমার কাছে ভাত খেতে অনেক ভালো লাগে। আর আমি এত ঝোল আলো তরকারি তেমন একটা খাই না, অল্প ঝোল দিয়ে আমি ভাত খেতে পছন্দ করি। বা ডালটাকে, মসুরি ডালটা তেমন একটা খাই না, বুটের ডালটাকে এভাবে রান্না করলে আমি খেতে অনেক পছন্দ করি। আর এটাকে ঢাকাতে কিন্তু অ্যাঙ্কর ডাল বলে, আমাদের ফেনীর ভাষায় বুটের ডাল বলে। আসলে বুটের ডাল, অ্যাঙ্কর ডাল, ডাবলি ডাল, অনেক রকম নামের কোনো শেষ নাই। মানে নাম যাই বলবেন তাই। অবশ্য আমি দেখিয়েছি, যারা চেনার তারা তো চিনবেনই। তো এখন আমি বাগারের জন্য সব কিছু রেডি করতেছি। এখানে আমি ঢেলে দিচ্ছি ডালগুলা, ঢেলে দিয়ে বলক আসলে আমি ডিমগুলা দিয়ে দিব। আসলে এই ডালটা খুবই ফেমাস, অনলাইনে অনেকে এইভাবে ডিম ডাল রান্না করে খায়। এত পরিমাণে ফেমাস যে সবাই ট্রাই করে, সবাই খায়। তো যাই হোক, আসলে বাবা মার দায়িত্ব পালন করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি থাকলেও আমি সেমভাবে দায়িত্ব পালন করতাম। আর আমার হাজব্যান্ডেরা 8 ভাই ছিল। 8 ভাইয়ের কাছে মা যদি 8 জনের কাছে যায় তাহলে ভাগে তো সবাই অল্প করে পায়, যার কারণে আমার শাশুড়ির এত সেবা যত্ন করার সুযোগ কখনোই হয় নাই। যখন আসছে তখন যতটুকু সম্ভব, অতিরিক্ত হোক আর নিয়মের মধ্যেও অনেক চেষ্টা করেছি শাশুড়ি মাকে অনেক সেবা করার জন্য, শাশুড়ি মা কী খেতে পছন্দ করে খাওয়ানোর জন্য। তো আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসতাম, আমাকেও ভালোবাসতো। ওইভাবে শাশুড়িকে অনেক সেবা যত্ন করতে পারিনি, তবে যতটুকু আমার ভাগ্যে ছিল আমি ততটুকুই শাশুড়ি মাকে করেছি। তো আমার শাশুড়ি মায়ের ক্যান্সারে মারা গিয়েছে আরও 4-5 বছর আগে। তো এখন আমার বাবা মা আমার ভাগ্যে আছে, আমার বাবা মার দায়িত্ব পালন করা, সেবা করা। অসুখ হলে আমার বাবা মা আমার কাছে আসে, যেহেতু ডাক্তার আমার বাসার কাছে, তো ডাক্তার দেখিয়ে দেই, সব কিছুই করি। তো আব্বু, যেহেতু আমি লিফটওয়ালা বাসায় থাকি, বড় বাসায় থাকি, আমার আব্বু আম্মু সবসময় আমার বাসায় থাকতে অনেক পছন্দ করে। আর আমার বাসাটা এত পরিমাণে খোলামেলা, এত আলো, এত রোদ ঢুকে, মানে অনেক ভালো লাগে। আব্বু আম্মুর কাছে অনেক পছন্দ হয়। আর সবচাইতে বড় মেয়ের কাছে সবসময় দাবি বেশি থাকে, বড় মেয়ে আন্তরিকতা, দায়িত্ব বেশি পালন করবে, এই জন্য বড় মেয়ের কাছে সবসময় আসা যাওয়া করে। আর আমি আমার আব্বু আম্মু কী চায়, কী বলে, আমি বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি। আসলে আমার ভাগ্যে যতটুকু ওনাদের জন্য করার প্রয়োজন আমার বাবা মা ততটুকুই আমি করি। আমি তো সাধ্যের মধ্যে থাকা পর্যন্ত করতেই থাকবো। সাধ্যের বাইরে চলে গেলে আল্লাহ যদি কখনো ভাগ্যে না রাখে তাহলে হয়তো করতে পারবো না। তবে তবুও চেষ্টা করি বাবা মা যতক্ষণ আমার জীবিত আছে সুস্থ থাকুক, আমাদের কাছে ভালো থাকুক। কারণ আমাদের মাথার নিচের একটা ছায়া দরকার। আর সেই ছায়াটা স্বামীর পরে বাবা মা। স্বামীর কাছে যখন বিয়ের পরে একটা নারী চলে আসে তখন স্বামী হলো সব কিছু, কিন্তু স্বামীর পরে বাবা মাও সব কিছু। আর আমাদের যে সুখে দুঃখে কোনো কথা বলবো, শেয়ার করব, সেটা স্বামীর থেকে বেশি তো বাবা মায়ে হয়, তাই না? আমি মনে করি বাবা মায়ের কাছে সুখ দুঃখ যতটা শেয়ার করা যায়, পরের ছেলে স্বামীর কাছে অত সুখ দুঃখ শেয়ার করা কখনোই যায় না। তো যাই হোক, আমার আল্লাহ আমার বাবা মাকে আরও হায়াত দেখ, আরও বাঁচিয়ে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি। ভাজিগুলোর মধ্যে আমি একদম সেমভাবে যেভাবে আমরা তরকারি রান্না করি সব মশলা দিয়ে কষিয়ে ও কষানোর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিব। তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব।
এখন আর রান্না করবো লোট্টা মাছ। আর লোট্টা মাছটা খুব অল্প সময় লাগে রান্না করতে আমার। ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিই, কষানো হয়ে গেলে সেখানে একটু ঝোলের মধ্যে আমি মাছটা ছেড়ে দিই। আর মাছটা যখন ছেড়ে দিই তখন মাছের মধ্যে একটু পানি বের হয়ে আসে। পানি বের হয়ে গেলে ওই পানির মধ্যেই মাছটা আমার হয়ে যায়। তবে এইভাবে সবাই মাছ খেতে পছন্দ করে না। লোট্টা মাছটা অনেকে একদম ভাজি করে ফেলে, কড়া করে ফেলে, ওই কাঁটাগুলো বের হলে আমি একদম খেতে পারি না। আর আমি যেভাবে রান্না করি ওইভাবে একদম একটুও কাঁটা বের হয়ে আসে না, কাঁটাটা আস্ত থাকে। আমি মাঝখান থেকে কাঁটাটা চুষে ফেলে দিই, তো কাঁটাটা একদম ভাঙে না। লোট্টা মাছটা রান্না করতে একটু কাঁচামরিচ, টমেটো, রসুন বাটা বেশি লাগে। আর তেলটা মানে লোট্টা মাছের মধ্যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন বাটা সবই বেশি বেশি লাগে, যেহেতু এটা সামুদ্রিক মাছ না হয় একদম ভালো লাগবে না। তো এখন লোট্টা মাছটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট। আর আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু ভীষণ অসুস্থ, তো আম্মুকে ল্যাবেটে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে আম্মুকে চিকিৎসা করতেছে। এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। আম্মু যেন বেড রেস্টে থাকে। 1 সপ্তাহের জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে মেরুদণ্ডে, ওই ইঞ্জেকশনটা নাড়াচাড়া করা যাবে না, বেড রেস্টে থাকবে। 1 সপ্তাহের মধ্যে কতটা ইমপ্রুভ হয়, এরপরে 1 সপ্তাহ পরে যদি দেখা যায় ব্যথা কমেনি মাজার, তাহলে আবার আরেকটা ইঞ্জেকশন দেবে। আর ইঞ্জেকশনটার দাম হলো 10,000 টাকা। আরেকটা ইঞ্জেকশন মারার পরে যদি আম্মুর ব্যথা না কমে তাহলে মাজার একটা অপারেশন লাগবে। আর এই মাজার অপারেশনটা অনেক রিস্ক, ডাক্তার বলেছে মাজার অপারেশনটা অনেক রিস্ক। আমরা এরকম বয়স্ক মানুষের অপারেশন করি না, ওষুধের মাধ্যমে ভালো করার চেষ্টা করি। তো যাই হোক, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। বেলা শেষে এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আমার রান্না শেষ, কমপ্লিট হয়ে গিয়ে লোট্টা মাছটা হয়ে গিয়েছে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।